রাত প্রায় 10টা। ব্রিজের রিডিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছিল তে। শুনতে অবাক লাগছে তাই না? আসলে তে ঠিক তারা দেখছিল না, তার মায়ের সাথে কথা বলছিল। ছোটবেলায় তার বাবা তাকে বলেছে যে তার মা আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে গেছে। সেই থেকে তে তার মন খারাপ হলেই আকাশের দিকে তাকিয়ে তার মায়ের সাথে কথা বলে। কেন মা, কেন কেন আমাকে ছেড়ে তুমি চলে গেলে? মা তুমি জানো বাবা না আমার গায়ে হাত তুলেছে আজকে। হ্যাঁ মা, বাবা এই প্রথম আমার গায়ে হাত তুলেছে। আচ্ছা মা বলো না, তোমার প্রিন্সেস কি এতটাই খারাপ? একটু তো ড্রিঙ্কসই করেছিলাম, তার জন্য আমাকে মারবে? দেখো না মা, আমার গালে এখনো দাগ আছে। বলেই তে কান্না করতে লাগে। ওহ জানো মা আমি কেন ড্রিঙ্কস করেছি? মা বাবা না আমার বিয়ে ঠিক করেছে, তাও আবার আমাকে না জানিয়ে। কিন্তু মা আমি যে কোনো অপরিচিত কাউকে বিয়ে করতে চাই না। আমি তো সবে মাত্র কলেজ শেষ করলাম মা। আমি তো চেয়েছি ভার্সিটিতে উঠে আমি প্রথমে একটা প্রেম করব, তারপর বিয়ে করব, যার জন্য আমি আজ পর্যন্ত একটা প্রপোজালও অ্যাকসেপ্ট করিনি। আর আজকে কিনা বাবা আমার মতামত না নিয়ে বিয়ে ঠিক করে ফেললো। এসব বলে কান্না করতে করতে একসময় তে রেলিং এর উপর উঠে পড়ে। তখনই তে একটা ছেলের আওয়াজ শুনতে পায়। ছেলেটা মুখে মাস্ক পরা ছিল, তাই তে স্ট্রিট লাইটের আলো থাকার পরেও ছেলেটার চেহারা দেখতে পেল না। ছেলেটা দৌড়ে তের কাছে আসছিল আর বলছিল, এই মেয়ে কি করছো তুমি? একদম লাফ দেবে না, দাঁড়াও আমি আসছি। ছেলেটির কথা শুনে তের হুঁশ এলো। সে নিচে তাকিয়ে দেখলো আর একটু হলে সে পানিতে পড়ে যাবে। আর পানিতে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত, কারণ সে সাঁতার জানে না। তে আর কিছু বুঝে ওঠার আগে ছেলেটি তের হাত ধরে টেনে তেকে নিচে নামায়। এই মেয়ে কি করতে যাচ্ছিলে তুমি? তুমি জানো না সুসাইড করা পাপ? তুমি জানো তোমার থেকে বেশি কষ্ট নিয়েও মানুষ বেঁচে আছে। আশেপাশে তাকিয়ে দেখো, কত মানুষ দুবেলা ঠিকমতো খাবার খেতে না পেরেও বেঁচে আছে। আর তুমি দেখে তো ভালো ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, তো কেন সুসাইড করা ভূত মাথায় চাপলো শুনি? ওহ বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে নিশ্চয়ই। ছেলেটা কথা বলেই যাচ্ছে, কিন্তু তেকে দেখে মনে হচ্ছে না যে সে আদৌ তার কথা শুনছে। সে তাকিয়ে আছে ছেলেটার মায়াবী চোখ দুটোর দিকে। কি নেশারও চোখ দুটো, সে তো ইতিমধ্যে ঘায়েল হয়ে গেছে। তের চাহনি দেখে ছেলেটি কথা থামিয়ে তের সামনে হাত নাড়ায়। এই যে তুমি আবার কোনো পাগল টাগল নও তো? এই সত্যি করে বলো তো, তুমি কোনো পাগলাগারদ থেকে পালিয়ে এসেছো তাই না? আর এভাবে কি দেখছো তুমি? তোমার চোখ দুটো। আমার চোখ দেখার মতো কিছু হলো নাকি? তে মুখে কিছু না বলে ছেলেটির দিকে এগোতে থাকে আর ছেলেটি পিছোতে থাকে। পিছোতে পিছোতে ছেলেটির পিঠ রেলিং এ গিয়ে ঠেকে। ওয়েট, স্টপ দিস ননসেন্স। ওকে, তোমার নাম কি বলো তো? আর কোথায় থাকো তুমি? হোয়াট? আমি কেন তোমাকে আমার নাম বলতে যাব? তাহলে অ্যাট লিস্ট তোমার ফোন নম্বরটা দাও। ছেলেটি তের কথায় এবার বেশ রেগে যায়। সে তের কাঁধ ধরে তেকে দূরে সরিয়ে দেয়। তারপর চলে আসতে নিলে তে বলে ওঠে, হেই আই লাভ ইউর আইস মিস্টার হ্যান্ডসাম। সাইকো একটা। বলেই ছেলেটা চলে যায়। তে কি করবে বুঝতে পারছে না। তার ভীষণ অদ্ভুত লাগছে। সে তো ছেলেদের সাথে কথা বলতেই ভয় পায়, সেখানে কিনা আজকে একটা ছেলেকে একবার দেখেই প্রপোজ করে বসেছে। এটাকেই হয়তো ফার্স্ট সাইটেড লাভ বলে। আমি প্রথম দেখাতে এইভাবে ঘায়েল হয়ে গেছি, তাও আবার শুধু চোখ দুটো দেখেই। আয় হায়। উফ ওয়েট, ছেলেটা তো চলেই গেল। এখন আমি কোথায় পাবো ছেলেটাকে? উফ তে তুই কেন ছেলেটার পিছু করলি না? বলেই তে চলে আসতে নেবে, তখনই তার চোখ নিচে পড়ে থাকা একটা কার্ডের উপর পড়ে। তে কার্ডটা হাতে নিয়ে দেখে এটা একটা স্টুডেন্ট আইডি কার্ড। আজব তো, এটাতেও মাস্ক পরা কেন? স্ট্রেঞ্জ তো। যাকগে, ভার্সিটির নামটা তো জানা গেল। এবার কোথায় পালাবে মিস্টার হ্যান্ডসাম? আম কামিং, জাস্ট ওয়েট ফর মি। বলেই তে কার্ডটা হাতে নিয়ে বাড়িতে চলে আসে। আসা মাত্রই তার বাবা তাকে জড়িয়ে ধরে। মা আমার, কোথায় গিয়েছিলি তুই? তুই জানিস আমার কত চিন্তা হচ্ছিল তোর জন্য। আচ্ছা আমি তোকে আর বিয়ের জন্য জোর করব না, তোর যখন ইচ্ছা হবে তখন বিয়ে করিস। বাবা শোনো, আমি তোমার কথা মতো বিয়ে করতে রাজি। তুই সত্যি বলছিস? তবে আমার একটা শর্ত আছে। আর সেটা কি? আমি একটা ভার্সিটিতে ভর্তি হতে চাই, আর 1 মাস পর যদি আমি আমার পছন্দের ছেলেকে তোমার সামনে না আনতে পারি, তবে আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব। ওকে আমি রাজি। বল কোন ভার্সিটিতে ভর্তি হতে চাস তুই? আসলে বাবা ওটা একটা বয়েজ ভার্সিটি। হোয়াট? উফ বাবা, শুনবে তো আগে। ভার্সিটিটা কিন্তু আমাদের জায়গাতেই বানানো হয়েছে, মানে অর্ধেক ভার্সিটি তো তোমার অধীনে। আমি জানি তুমি চাইলে আমি ওখানে ভর্তি হতে পারবো। সেটা না হয় পারবো, কিন্তু ওখানে তো হোস্টেলে থেকে পড়তে হবে। তুই কি করে ছেলেদের মাঝখানে থাকবি? আরে বাবা, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সেটা সামলে নেব। তুমি জাস্ট আমাকে ওখানে ভর্তি করে দাও। এই সত্যি করে বল তো, তুই কারো প্রেমে টেমে পড়িসনি তো আবার? তুই কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। সবিনও যা বোঝার বুঝে নিল। পরের দিন ভার্সিটিতে ক্লাসে বসে প্রতিদিনের মতোই জাঙ্কুক একা একা পিছনে বেঞ্চে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। স্যার ক্লাসে আসা মাত্রই স্যার জাঙ্কুককে ডাক দেয়।
জাংকুক একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে থাকে। স্যারকে রেগে যেতে দেখে সামনে বেঞ্চে বসে থাকা সুগা জাংকুকের হেডফোন খুলে দিয়ে বলে যে স্যার তাকে ডাকছে। জাংকুক ভ্রু কুঁচকে স্যারের কাছে গিয়ে দাঁড়ায়। জাংকুক, তোমার আইডি কার্ডটা কোথায় দেখি? আমি জানি না, কোথায় যেন পড়ে গেছে। হ্যাঁ পড়ে গেছে, আর কোথায় পড়ে গেছে সেটা তুমি খুঁজেও দেখোনি, তাই না? হাউ ইররেসপন্সিবল ইউ আর। এই নাও তোমার আইডি কার্ড। জাংকুক আইডি কার্ডটা হাতে নিয়ে সিটে এসে বসে পড়ে। তখনই সেখানে তে এসে হাজির হয়। তে ছেলেদের গেটআপে ছিল, মূলত কেউ যাতে তাকে সন্দেহ না করে, তাই এটাই একমাত্র উপায় বয়েজ ভার্সিটিতে পড়ার। আর তার উদ্দেশ্য সফল হয়, কেউ তাকে সন্দেহ করে না। অ্যাটেনশন প্লিজ, এই হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট কিম তে, সবাই ওকে ওয়েলকাম জানাও। আর হ্যাঁ, ও নতুন, তাই সবাই সবকিছুতে ওকে হেল্প করো। আর একটা কথা, ও ফার্স্ট ইয়ারে না পড়ে সেকেন্ড ইয়ারে তোমাদের সাথে ক্লাস করবে। স্যারের কথা শুনে সবাই একটু অবাক হলেও তেকে সবাই ওয়েলকাম জানায়। তে যদিও এতগুলো ছেলেকে দেখে ঘাবড়ে গেছে, তবুও একটা মুচকি হাসি দিয়ে গিয়ে জাংকুকের পাশে বসে পড়ে, যেটা দেখে সবাই তের দিকে অবাক চোখে তাকায়। সবাই এরকম চাহনি দেখে তে আরো বেশি নার্ভাস ফিল করতে থাকে। তখনই পাশের বেঞ্চ থেকে বুগাম থেকে বলে, তে তুমি চাইলে কিন্তু আমার সাথে এসে বসতে পারো, ওর সাথে বসতে হবে না। থ্যাঙ্কস, তবে আমি এখানেই ঠিক আছি। আরে তে, তুমি জানো না তুমি কার সাথে বসেছো? দেখো না কতটা ইন্ট্রোভার্ট ও, মাস্কটাও কখনো খোলে না। আমরা তো ওর চেহারাটাও কখনো দেখিনি ঠিক মতো। আমাদের মনে হয় নিশ্চয়ই ওর কোনো প্রবলেম আছে, তাই তো আমরা কেউ কখনোই ওর সাথে বসি না, বুঝলে? ওহ তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আমি এখন থেকে প্রতিদিন ওর সাথেই বসতে পারবো। কি বললে তুমি? ঠিক বুঝতে পারলাম না। না না, তেমন কিছু না। তের কথা শুনে বুগাম কিছু বলতে গিয়েও পারে না, কারণ স্যার ওর দিকেই তাকিয়েছিল। তে পাশে তাকিয়ে দেখলো জাংকুক ওর দিকেই তাকিয়ে আছে। তে আস্তে আস্তে বলে, হাই হ্যান্ডসাম, চলো পরিচিত হই, আমি তে, আর তুমি? তের কথা শুনে জাংকুক একবার তের দিকে তাকিয়ে ব্যাগ নিয়ে উঠে ক্লাসরুম থেকে চলে গেল। স্যারও এটা দেখে কিন্তু কিছুই বলে না। যাহ বাবা, আমি তো শুধু নামটাই জিজ্ঞাসা করলাম, আর ও কিনা চলে গেল। ইটস ওকে, কোনো ব্যাপার না, এখন থেকে তুমি যেখানে যাবে শুধু আমাকেই পাবে মিস্টার হ্যান্ডসাম। এই যা, ও আবার আমাকে চিনে ফেললো না তো? আরে ধুর, চিনবে কি করে, আমিও না। আমি তো চুলও কেটে ফেলেছি, আমি চাই না ও আমাকে চিনতে পারুক এখন। এই ক্লাসটা শেষ হতে তেও বাইরে বেরিয়ে যায়। এদিকে জাংকুক রেগে মেগে একটা ক্যাফের সামনে এসে হাজির হয়। ক্যাফের ভেতর থেকে যেহো বেরিয়ে আসতে জাংকুক ওকে জড়িয়ে ধরে। আরে কুকি, কি হয়েছে তোর? কিছু না, কিন্তু তুমি আজকে ভার্সিটিতে যাওনি কেন? আসলে মা একটু অসুস্থ ছিল, তাই যেতে পারিনি। কিন্তু তুই হঠাৎ এখানে কেন? এমনি তোমাকে দেখতে আসলাম। ওহ আচ্ছা, ভেতরে চল, আমি তোকে তোর পছন্দের মিল্কশেক দিচ্ছি। এখানে দাঁড়িয়ে তো তুই আবার মাস্কও খুলবি না। তারপর জাংকুক ক্যাফের ভেতরে চলে যায়। জাংকুক বরাবর এরকমই সবসময় মাস্ক পরে থাকে। সে যেদিন প্রথম ভার্সিটিতে ভর্তি হয়েছিল সেদিন শুধু মাস্ক ছাড়া এসেছিল। তাছাড়া এই 2 বছর ধরে সে মাস্ক পরে ভার্সিটিতে গিয়েছে। এছাড়াও সব জায়গাতেই সে মাস্ক পরেই যায়। জাংকুকের বন্ধু বলতে শুধু 2 জন আছে, সুগা আর জেহোপ। শুধুমাত্র ওদের সাথে জাংকুক মন খুলে কথা বলে, তাছাড়া আর কারোর সাথে সে প্রয়োজনে বেশি কথা বলে না। সারাদিন জেহোপের সাথে থাকার পর রাতের বেলা জাংকুক হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে ফিরে এসে ভীষণ অবাক হয়ে যায়, কারণ তার রুমের দরজা সে ভার্সিটিতে যাওয়ার আগে লক করে রেখে গিয়েছিল, কিন্তু এখন দরজাটা খোলা। জাংকুক ভ্রু কুঁচকে রুমের ভেতরে ঢুকে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ পুরো রুমে কেমন যেন একটা মেয়েলি গন্ধ পাচ্ছে সে। জাংকুক নিজের ব্যাগটা খাটের উপরে রেখে যেই না নিজের মাস্ক খুলতে যাবে, তখনইতেই শুধুমাত্র একটা তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তাকে দেখে মনে হচ্ছে সে সবেমাত্র শাওয়ার নিয়েছে। তে আর জাংকুকের চোখাচোখি হওয়া মাত্রই দুজনেই ভূত দেখার মতো করে চিল্লিয়ে ওঠে। তে তো তাড়াতাড়ি তার কাপড় নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে। 10 মিনিট পর তে বের হতে জাংকুক অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকায়। তে একটা ঢোক গিলে জাংকুকের থেকে দূরত্ব বজায় রেখে বিছানার একপাশে বসে পড়ে। কে তুমি? আর আমার রুমে তুমি কি করছো? কি, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি না তখন বললাম আমি তে, আজকে ক্লাসে তো আমি তোমার পাশেই বসেছিলাম, আর তুমি কি না আমাকে ভুলে গেলে? তো আমি কি করব, তুমি আমার রুমে কেন? এভাবে জিজ্ঞেস না করে একটু ভালোভাবেও তো জিজ্ঞেস করা যায় নাকি? একদম চুপ, যা জিজ্ঞেস করেছি চুপচাপ বলো। দেখো, এভাবে চিল্লালে কিন্তু আমি সব ভুলে যাই, তাই তোমার যদি কিছু জানতেই হয় তাহলে আসতে বলো। আমি তো তোমার থেকে বেশি দূরে নেই, তাই না? ওকে, ভালোভাবে বলছি, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও। এমা, কি বলছো? কোথায় যাব আমি? শোনো, এখন থেকে আমি তোমার ক্লাসমেট হওয়ার পাশাপাশি রুমমেটও, বুঝলে? হোয়াট? এই তুমি কি আস্তে কথা বলতে পারো না? সিম্পল বিষয়, হোস্টেলে আর কোনো রুম খালি নেই, তোমার রুমটাতে তুমি শুধু একা থাকো।
আর সবগুলোতেই দুইজন করে থাকে, তাই আজ থেকে আমরা রুমমেট, সিম্পল। কোনোভাবেই না, আমি তোমার সাথে থাকছি না। দেখো এখন আমি পড়তে বসবো, তাই চিল্লিয়ে আমার মুড নষ্ট করো না। আর তোমার কোনো প্রবলেম হলে তুমি গিয়ে হোস্টেল ম্যানেজারকে বলো। জাংকুক উত্তরে আর কিছু না বলে হোস্টেল ম্যানেজারের কাছে চলে যায়। আরে আমি কি সত্যি সত্যি যেতে বলেছি নাকি? এই যেও না, দাঁড়াও প্লিজ। যা, চলে গেল। আরে জাংকুক, তুমি আমার কাছে হঠাৎ? আপনাকে না বলেছি আমি একা থাকতে চাই, তবুও আপনি কেন ওকে আমার রুমে পাঠিয়েছেন? এতে তো তোমার খুশি হবার কথা যে এখন থেকে তোমার রেন্ট অর্ধেক কমে গেল। দেখুন, আমি পুরো রুমটা ভাড়া দিতে রাজি আছি, আপনি শুধু ওকে অন্য কোথাও গিয়ে থাকতে বলুন। দেখো, এটা আর এখন সম্ভব না, কারণ পুরো হোস্টেলে এখন আর একটাও সিট খালি নেই। দেখো জাংকুক, এতদিন আমাদের প্রয়োজন হয়নি, তাই আমরা তোমাকে জোর করিনি, কিন্তু এখন তোমার প্রবলেম হলে তুমি অন্য কোথাও গিয়ে থাকো। ছেলেটা যখন আমাদের ভার্সিটির, তখন আমরা তো তাকে সিট থাকার পরেও না করতে পারি না, তাই না? উত্তরে জাংকুক আর কিছু না বলে নিজের রুমে চলে আসে। কি হলো মিস্টার রুমমেট, কি বললো ম্যানেজার? জাংকুক তের কথার উত্তর না দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ধ্যাত, এখন থেকে নিজের রুমেও মাস্ক পরে থাকতে হবে, অসহ্য। এমন কেন লোকটা, অদ্ভুত। জাংকুক শাওয়ার নিচ্ছিল আর তে নিজের বিছানা গোছাচ্ছিল। রুমটা মূলত দুজন থাকার মতোই ছিল, আর সামনে ব্যালকনি ছিল যেখান থেকে আকাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর বেডরুমে দুটো বেড পাশাপাশি বসানো রয়েছে, আর একটা ওয়াশরুম, আর অন্য পাশে একটা কিচেন রয়েছে, মানে ওখানে রান্না করারও অনুমতি আছে। তের তো ভীষণ ভালো লাগলো রুমটা। তে বিছানা গুছিয়ে শুয়ে পড়লে কিছুক্ষণ পর জাংকুক ওয়াশরুম থেকে বের হয়। তে ঘুমের ভান করে শুয়ে শুয়ে চোখ পিটপিট করে জাংকুককে দেখছিল। মাস্কটা খুলছে না কেন, আজব। রুমেও মাস্ক পরে থাকার প্ল্যান করছে নাকি? তে, তোকে তো দেখছি একে লাইনে আনতে অনেক কাঠখড় পোড়াতে হবে রে, এ তো ভীষণ ঘাটতেরা লোক। তে এসব ভাবনাতেই ব্যস্ত ছিল। এদিকে জাংকুক কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বাইরে অনেক ঠান্ডা হওয়াতে জাংকুক একটা জ্যাকেট পরে নিল। তারপর যখনই জাংকুক নিজের ব্যাগটা কাঁধে নিল, তখনই তের হুঁশ ফেরে। আরে আরে, এই খারুস লোকটা এই রাতের বেলাতে কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে নাকি? ওহ নো। জাংকুক রুম থেকে বেরোতে তে বিছানা থেকে উঠে জাংকুককে পেছন থেকে বলে, আরে মিস্টার রুমমেট, কোথায় যাচ্ছ? তে পেছন থেকে অনেক ডাকাডাকি করেও জাংকুককে আটকাতে পারে না। জাংকুক চলে যায় জেহোপের বাড়িতে, আজকে রাতে সে সেখানেই থাকবে। আর এদিকে তে রুমে এসে নিজের বেডে শুয়ে পড়ে। ও আমাকে এভাবে কেন ইগনোর করছে, আর কোথায় এবার চলে গেল এত রাতে? তে শোয়া থেকে উঠে পুরো রুম সার্চ করতে লাগলো এবং দেখলো জাংকুক তার জামা কাপড় কিছুই নিয়ে যায়নি। উফ, তার মানে একেবারে চলে যায়নি। ভার্সিটিতে এসে তে চুপচাপ বসে আছে, গতকাল যেই বেঞ্চে বসেছিল সেই বেঞ্চেই। হাই তে, আমি বুগাম, কালকে তো আমরা পরিচিতই হতে পারিনি। তে কিছু না বলে চুপচাপ বসে রইল। ছেলেদের সাথে কথা বলতে সে ততটা স্বাভাবিক ফিল করে না। কি হলো তে? তুমি চাইলে কিন্তু আমরা বন্ধু হতে পারি, আর এতে তোমার ভালোই হবে। আমি তোমাকে লেখাপড়াতেও হেল্প করতে পারবো, যেহেতু তুমি নতুন। বলেই বুগাম একটা হাসি দিল। তের এবার মনে হলো সে তো এখন ছেলেদের গেটাপে আছে, তাই তার ছেলেদের মতোই বিহেভ করা উচিত, নইলে বুগামকে সন্দেহ করতে পারে। আরে হ্যাঁ হ্যাঁ বুগাম, আমরা বন্ধু হতেই পারি। তাছাড়া লেখাপড়াতে আমার হেল্পেরও প্রয়োজন আছে। তাছাড়া আমার তো কোনো বন্ধুও নেই, রুমমেট তো আমার সাথে কথাই বলে না। রুমমেট? কে তোমার রুমমেট? তে কিছু বলার আগে জাংকুক হনহন করে ক্লাসরুমে ঢোকে এবং এসে তের পাশেই বসে, যেহেতু সে সবসময় এই বেঞ্চেই বসে। তে জাংকুকের সাথে কথা বলতে যাবে, তখনই বুগাম বলে ওঠে, হেই তে, যেহেতু এখন থেকে আমরা বন্ধু, আমি তো তোমার ফোন নম্বরটা পেতেই পারি, তাই না? ধ্যাত, এই উটকো ঝামেলাটা কোথা থেকে আসলো আবার? এখন নাম্বার না দিলে আমার মাথা খেয়েই ফেলবে। হ্যাঁ হ্যাঁ বুগাম, নাও নম্বরটা, 01। নম্বর পেতে বুগাম নিজের সিটে গিয়ে বসলো। তে জাংকুকের সাথে কথা বলতে যাবে, তখনই স্যার এসে পড়ে, তাই আর কথা বলাও হয় না। রাতের বেলা তে ডিনার রেডি করছিল আর জাংকুকের কথা ভাবছিল। ক্লাস শেষ হবার পর থেকে জাংকুককে সে আর দেখেনি, তাই জাংকুকের জন্য খানিকটা চিন্তাও হচ্ছে। রাত 10টা। তে ডিনার না করে বই পড়ছিল, কারণ জাংকুক এলে জাংকুককে নিয়ে তবেই সে খাবার খাবে। তে এসব ভাবছিল, তখনই দরজায় কেউ নক করে। তে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। জাংকুক কিছু না বলে ব্যাগটা রেখে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় 20 মিনিট পর জাংকুক শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয় এবং নিজের বেডের উপরে বসে ফোন চাপতে থাকে। তে আর চোখে সবকিছুই দেখছিল। রুমমেট, তুমি গত রাতে কোথায় চলে গিয়েছিলে? আমি যে পেছন থেকে তোমাকে এতবার ডাকলাম, তুমি শোনোনি কেন? রুমমেট, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি।
জাংকুক আবারও কিছু না বললে তে এবার উঠে গিয়ে জাংকুকের পাশে বসে পড়ে। জাংকুক একবার তের দিকে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনের দিকে মনোযোগ দেয়। রুমমেট, জাস্ট শাট আপ। একদম আমাকে রুমমেট বলে ডাকবে না, আর আমার সাথে কথাও বলার চেষ্টা করবে না, গট ইট? আচ্ছা, তাহলে তুমি আমাকে তোমার নামটা বলো, আমি আর তোমাকে রুমমেট বলে ডাকবো না। তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা রুমমেট, যেমনটা তোমার ইচ্ছা। আমাকে বিরক্ত করা হয়ে গেলে আমার চোখের সামনে থেকে সরে যাও। আচ্ছা, আমি আর তোমাকে বিরক্ত করব না যদি তুমি আমার একটা কথা শোনো। কি কথা? তোমাকে আমার সাথে বসে ডিনার করতে হবে। নো ওয়ে। কেন? আমার সাথে বসে ডিনার করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? দেখো, আমার কথা না শুনলে কিন্তু আমি সারা রাত তোমাকে ঘুমাতে দেব না। হোয়াট ননসেন্স। যা, কি বলে ফেললাম। আরে মানে আমি তোমাকে সারা রাত বিরক্ত করব। জাংকুক তের কথায় পাত্তা না দিয়ে ফোনের দিকেই মনোযোগ দিল। যদিও তার ভীষণ ক্ষুধা লেগেছে, সে তো কখনো রান্না করে খায় না, সকালে আর দুপুরে ক্যান্টিন থেকে খেয়ে নেয়, আর রাতে বেশিরভাগই না খেয়ে শুয়ে পড়ে। রুমমেট, প্লিজ চলো না, খেয়ে নেবে, এমন কেন করছো? দেখো, আমিও কিন্তু এখনো খাইনি, তুমি না খেলে আজকে আমিও খাবো না। আমি ক্ষুধা একদমই সহ্য করতে পারি না, চলো না প্লিজ। বুঝেছি, এভাবে হবে না। বলেই জাংকুক কিছু বুঝে ওঠার আগে তে জাংকুকের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে নেয়। এই একদমই না, আমার ফোনটা আমাকে এক্ষুনি দিয়ে দাও বলছি। হ্যাঁ দিয়ে দেবো তো, কিন্তু ডিনার করার পর। জাংকুক এবার তের উপর ভীষণ রেগে যায়, কেউ তার উপর জোর খাটাক এটা তার একদমই পছন্দ না। জাংকুক তের অন্য হাত ধরে ফেলে এবং ফোনটা নেওয়ার চেষ্টা করতে থাকে। তে জাংকুকের সাথে না পেরে এক পর্যায়ে ফোনটা নিজের টি শার্টের ভেতর লুকিয়ে ফেলে। জাংকুক যখনই তের টি শার্টের ভেতর হাত দিতে যাবে তে নিজের চোখ খিচে বন্ধ করে ফেলে। অনেকক্ষণ পরেও কিছু না হলে তে আস্তে আস্তে চোখ মেলে তাকায় এবং দেখতে পায় জাংকুক এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। তেকে চোখ মেলতে দেখে জাংকুক তাড়াতাড়ি তের উপর থেকে সরে উঠে বসে। তেও উঠে বসে নিজের কাপড় ঠিক করতে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি ডিনার করতে রাজি আছি বলেই জাংকুক ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। তেও একটা বিশ্বজয়ের হাসি দিয়ে জাংকুককে খাবার সার্ভ করে দেয়। তারপর জাংকুকের সামনে বসে ড্যাব ড্যাব করে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। তের এমন চাহনির একটাই কারণ, সেটা হচ্ছে জাংকুককে খাবার খেতে হলে নিজের মাস্ক সরাতেই হবে। তে অপেক্ষা করছে কখন জাংকুক নিজের মাস্ক সরাবে। সে যে জাংকুকের চেহারা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এদিকে তের এরকম চাহনির কারণ জাংকুকও বুঝতে পারে, আর সে তো এত সহজে তেকে নিজের মুখ দেখাবে না। আমি খেতে রাজি হয়েছি, কিন্তু তুমি যদি এখানে এভাবে বসে থাকো আমি তাহলে খাবো না। মানে সহজ, খাবার খেতে হলে আমাকে মাস্ক সরাতে হবে, আর আমি এই মুহূর্তে তোমাকে আমার চেহারা দেখাতে আগ্রহী নই। কিন্তু তুমি যাবে নাকি আমি যাব? আচ্ছা বাবা, আমিই যাচ্ছি বলেই তে রেগে মেগে উঠে পড়ে। ইস, আমি যেন ওনার চেহারা দেখার জন্য একেবারে মরে যাচ্ছি। দেখতে তো মনে হয় হুতুম প্যাঁচার মতোই হবে, তাই তো সারাক্ষণ মাস্ক পরে থাকে। আমি কি বুঝি না, নিজেকে নিজে ভাবেটা কি দেখাতে হবে না। তে আসার সময় জাংকুককে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল। তে চলে আসলে জাংকুক নিজের মাস্ক সরিয়ে খেতে থাকে, আর তের বলা কথাগুলো মনে করে হাসতে থাকে। সে লাস্ট কবে হেসেছিল সেটা তার মনে নেই। আই লাভ ইউর আইস মিস্টার হ্যান্ডসাম। যে আমার চোখ দেখে ঘায়েল হয়ে গেছে সে কিনা আমার চেহারা দেখার জন্য আগ্রহী নয়, সাইকো একটা। তে ওখান থেকে এসে জাংকুকের ফোনটা হাতে নেয় এবং জাংকুকের ফোনটা খোলা দেখে একটা মুচকি হাসি দিয়ে জাংকুকের ফোন নম্বরটা নিয়ে নেয়। তখনই তার নিজের ফোনটা বেজে ওঠে। হ্যালো বাবা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তোর কি খবর? যেই উদ্দেশ্যে গিয়েছিস কতদূর এগোতে পারলি? আর বলো না বাবা, লোকটা একটা আস্ত নিরামিষ আর ঘাটতারা। যাই হোক, তুমি চিন্তা করো না তো, আমি ওকে লাইনে এনে তবেই ছাড়বো। আচ্ছা মা, নিজের খেয়াল রাখিস, আর কিছুর প্রয়োজন হলে ফোন করিস। রাখি এখন। জাংকুক খাবার খেয়ে রুমে এসে দেখে তে জাংকুকের ফোনটা হাতে নিয়ে বসে আছে। রুমমেট জাংকুক, আমার নাম জাংকুক, এবার আমার ফোনটা দাও তো। জাংকুক কি এই মাই হোপ দিয়ে সেভ করা? এটা কার নাম্বার? তা দিয়ে তুমি কি করবে? আর তুমি আমার কন্ট্যাক্ট লিস্ট কেন চেক করেছো? আরে আমি তোমার কন্ট্যাক্ট লিস্ট চেক করিনি তো। ওই নামে সেভ করা নাম্বার থেকে একটা মেসেজ এসেছিল, যেটাতে তুমি ডিনার করেছো কিনা জিজ্ঞেস করছিল, তাই আর কি। তো এখন কি আমাকে সবকিছুর কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? লিসেন, ডোন্ট ইন্টারফিয়ার ইন মাই পার্সোনাল লাইফ বিকজ আই ডোন্ট লাইক ইট। জাংকুক অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিল, তাই সে খেয়ালই করেনি যে তে কাঁদছে।
সে তের দিকে না তাকিয়ে নিজের বেডে গিয়ে শুয়ে পড়লো, যা দেখে তে রেগে গিয়ে বলল, হ্যাঁ, ডোন্ট ইন্টারফেয়ার বললেই হলো নাকি? আমি অবশ্যই ইন্টারফেয়ার করব, 100 বার করব, 1000 বার করব। কি করবে হ্যাঁ তুমি? আর এত না চিল্লিয়ে সরাসরি বলে দিলেই তো হতো যে ওটা তোমার গার্লফ্রেন্ড। তে রেগে গেলে কি বলে সে নিজেই জানে না। এদিকে তের এমন আচরণে জাংকুক বেশ অবাক হয়ে যায়। তবে গার্লফ্রেন্ডের কথা শুনে তার ভীষণ হাসি পাচ্ছে, কারণ তে না বুঝিয়ে একটা ছেলেকে জাংকুকের গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে। জাংকুক কথার উত্তর না দিলে তে লাইট অফ করে নিজের বেডে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন ভার্সিটিতে বরাবরের মতোই জাংকুক একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসেছিল। প্রতিদিন কথা বলার চেষ্টা করলেও আজকে তে চুপচাপ বসে আছে, যার জন্য জাংকুকের একটু চিন্তা হচ্ছে। আজব তো, আমি কি বলেছিলাম যে ওটা আমার গার্লফ্রেন্ড? নিজে যা ইচ্ছা ভেবে নিল। যাক, ভালোই হয়েছে, এবার হয়তো পিছু ছেড়ে দেবে। আমি জাস্ট ভাবতে পারছি না মেয়েটা আমার পিছু পিছু এত দূর চলে এলো, তাও শুধুমাত্র আমার চোখ দেখেই। সত্যি মেয়েটা একটা সাইকো। আমি ওকে না চেনার ভান করেই থাকবো, দেখি কি কি করে মেয়েটা। বিকালবেলা ক্লাস শেষেতে হোস্টেলে ফিরে আসে, কিন্তু এসে সে জাংকুককে দেখতে পায় না। আরে কোথায় গেল জাংকুক? প্রতিদিনই কোথায় যায়? আজকে তো পুরো ক্লাসও করেছে, আমি তো ভাবলাম হোস্টেলে ফিরে এসেছে। ওয়েট, আবার ওর ওই হোপের সাথে দেখা করতে যায় নাকি প্রতিদিন? এই, ওর কি আবার সত্যি সত্যি গার্লফ্রেন্ড আছে নাকি? তাহলে আমার কি হবে? না, যাই হোক, গার্লফ্রেন্ড থাকলে আমি আর ওকে বিরক্ত করব না, কিন্তু আগে আমাকে জানতে হবে। ভেবেই তে জাংকুকের নাম্বারে কল দিল, যেটা সে কালকে রাতে জাংকুকের ফোন থেকে চুরি করে নিয়েছিল। কারণ এমনিতে চাইলে তো জাংকুক কখনোই দিত না। 2 বার কল দিলেও জাংকুক ধরে না। আমিও দেখব কতবার না ধরে পারো। পরের বার কল দিতে জাংকুক কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? জাংকুকি, তুমি এখন কোথায় আছো বলো। উফ, এই সাইকোটা আমার ফোন নাম্বার কোথায় পেল? দেখুন, আমি এখন ব্যস্ত আছি, আপনি পরে ফোন করুন বলে জাংকুক কল কেটে দেয়। তে আবারও কল দিতে থাকলে জাংকুক তের নম্বরটাই ব্লক করে দেয়। ওর এত বড় সাহস, ও আমার নম্বরটা ব্লক করে দিল। না, এবার তো আমাকে দেখতেই হবে ও কোথায় আছে আর কার সাথে আছে। বলেই তে তার এক ফ্রেন্ডকে কল করে। হ্যালো মিনহো, তোকে একটা নম্বর পাঠিয়েছি, দেখ। তোর হাতে মাত্র 10 মিনিট সময় আছে, তার মধ্যে দেখ নাম্বারটার লোকেশন এখন কোথায় দেখাচ্ছে। আচ্ছা, কিন্তু নাম্বারটা কার? সেসব তোকে আমি পরে বলবো, এখন আমি যেটা বলেছি সেটা আগে কর। বলেই তে কলটা কেটে দেয়। তারপর ঠিক 10 মিনিট পর তে আবার মিনহোকে কল করে। তে লোকেশন অনুযায়ী লোকটা এখন সেউল সেন্টার হসপিটালে আছে। কি? ও ওখানে কি করছে? ওর আবার কিছু হলো না তো? তে আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। তারপর তাড়াহুড়ো করে একটা হুডি পরে রেডি হয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। তে সারা হসপিটাল ঘুরে জাংকুককে খুঁজতে থাকে, কিন্তু পায় না। একটা সময় পর তে হতাশ হয়ে হসপিটালের করিডোরে একটা চেয়ারের উপর বসে পড়ে। হঠাৎ তের চোখ পড়ে জাংকুক আর একটা মেয়ের উপর। মেয়েটা জাংকুকের বুকে মাথা গুজেছিল, আর জাংকুক মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। জাংকুক মেয়েটাকে নিয়ে তের পাশেই বসে পড়ে। জাংকুক থেকে খেয়াল না করলেও তের পুরো খেয়াল ওদের দিকেই ছিল। প্লিজ জিমিনা, এভাবে কান্না করিস না, আন্টি সুস্থ হয়ে যাবে, অপারেশন তো সাকসেসফুল হয়েছে, আর কিছুক্ষণ পরে জ্ঞানও ফিরে আসবে। আমি ভাবতেও পারিনি কুকি তুমি এত কিছু হয়ে যাওয়ার পরেও মাকে দেখতে আসবে। জানো, মামা মামি কিন্তু তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। জিমিনের কথা শুনে জাংকুক জিমিনের চোখ দুটো মুছে দেয়। আমি ওনাদের কথা শুনতে চাই না, আর আজ শুধু তোকে ভালোবাসি বলেই আন্টিকে দেখতে এসেছি, এর থেকে বেশি কিছু না। কিছুক্ষণের মধ্যেই সুগাও হয়তো চলে আসবে। আমি এখন যাই, কেমন? আমাকে আবার লাইব্রেরিতেও যেতে হবে। তুমি যেও না, আমার ভীষণ একা একা লাগবে তাহলে। আচ্ছা, আমি না হয় লাইব্রেরি থেকে আবার আসবো এখানে। জাংকুক আর জিমিনের সব কথাই তে শুনছিল, কিন্তু তের কানে যেন জাংকুকের বলা শুধু একটা কথাই বারবার বাজছে, শুধু তোকে ভালোবাসি বলেই আন্টিকে দেখতে এসেছি। তে জানে না কখন থেকে তার চোখ থেকে জল পড়তে শুরু করেছে। তের কোনো কিছুতেই যেন খেয়াল নেই। এদিকে জাংকুক উঠে দাঁড়াতে তের দিকে তার চোখ পড়ে। আরে তে, তুমি এখানে? জাংকুকের কথাতে তে একটা মুচকি হাসি দিল। গলা শুকিয়ে আসছে তার কোনো কথাই যেন গলা দিয়ে বের হচ্ছে না। এদিকে তের চোখে পানি দেখে জাংকুক তো ভীষণ অবাক। জাংকুক কিছু বুঝে ওঠার আগে তে হসপিটাল থেকে দৌড়ে বেরিয়ে যেতে লাগলো। আরে তে, কি হলো, কোথায় যাচ্ছ? জাংকুক কিছু না ভেবেই তেকে ফলো করতে লাগলো। ফুটপাতের রাস্তা দিয়ে তে দৌড়াচ্ছে, আর তার পিছে পিছে জাংকুকও তেকে ডাকছে আর দৌড়াচ্ছে। হঠাৎ করে তে জাংকুকের চোখের আড়াল হয়ে যায়। শিট, ও কোথায় গেল? আর ও এভাবেই কেন দৌড় দিল? না না, আগে ওকে খুঁজে বের করতে হবে। জাংকুক থেকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়।
এখন প্রায় রাত 9টার কাছাকাছি। জাঙ্কুকের চিন্তা আরো বাড়তে লাগলো। জাঙ্কুক হাঁটতে হাঁটতে একটা ক্লাবের সামনে এসে থেমে যায়। ভেতর থেকে মিউজিক আর হাসাহাসির শব্দ আসছে। জাঙ্কুক জানে না কেন, কিন্তু তার মন বলছে তে ওখানেই আছে। জাঙ্কুক নিজের মাস্ক আর হুডিটা ঠিক করে ক্লাবের ভেতর ঢুকে পড়ে আর তেকে খুঁজতে থাকে। তখনই জাঙ্কুকের নজর তের উপরে পড়ে। তে এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল আর তার পাশে দুটো মেয়ে তের গা ঘেঁষে বারবার দাঁড়াচ্ছে। তে দূরে সরিয়ে দিলে আবারও যাচ্ছে। এমন দৃশ্য দেখে জাঙ্কুকের এবার ভীষণ হাসি পাচ্ছে। মেয়েগুলো তার জানে না তে ছেলেরূপে আসলে একজন মেয়ে। জাঙ্কুক একটু এগিয়ে গিয়ে মেয়েগুলোর কথা শুনতে লাগলো। হাই মিস্টার, ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন? নো, আজকে না, আজকে আমার মুড ভালো নেই, অন্য একদিন। হেই বেব, তুমি চাইলে কিন্তু আমরা তোমার মুড ভালো করে দিতে পারি। তাই নাকি? সেটা কিভাবে? মেয়ে দুটো খুশি হয়ে বলল, তুমি যেভাবে চাইবে সেভাবে। কাম অন বেবি। রিয়েলি? তাহলে তোমরা কি একটা কাজ করে দিতে পারবে? তের কথা শুনে মেয়ে দুটোর পাশাপাশি জাঙ্কুকও এবার আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ বলো বেব, কি করতে হবে আমাদেরকে? জিমিনা নামের একটা মেয়েকে তুলে আনতে পারবে? জিমিনের নাম শুনে জাঙ্কুক যেন আকাশ থেকে পড়েছে। এই মেয়ে জিমিনের নাম জানলো কেমন করে? তাহলে কি ও আমার আর জিমিনের সব কথা শুনে নিয়েছিল? আর এদিকে তের কথা শুনে মেয়ে দুটোর চেহারা পেঁচার মতন হয়ে যায়। জিমিন আবার কে বেব? ও কি তোমার গার্লফ্রেন্ড? না, ও আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও তো জাঙ্কুকের গার্লফ্রেন্ড। ও তাই বুঝি। আর তুমি কি জিমিনাকে ভালোবাসো? আরে তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই জাঙ্কুকে তুলে এনে আচ্ছা মতো ধুলাই দাও। তারপর দেখবে ও লেজ গুটিয়ে পালিয়ে যাবে, তখন তুমি তোমার জিমিনাকে পেয়ে যাবে। এর সাথে সাথে মেয়ে দুটো ড্রাঙ্ক ছিল, কি বলছে না বলছে নিজেরাও জানে না। এদিকে জাঙ্কুককে মারার কথা শুনে তে তো ভীষণ রাগ উঠে যায়। তে একটা মেয়ের গায়ে হাতে থাকা ড্রিঙ্কসটা ফেলে দেয় আর অন্য মেয়েটা চুল টেনে ধরে বলতে থাকে, ওই শাকচুন্নি কি বললি? হ্যাঁ, আমি আমার জাঙ্কুকে কেন মারবো? জাঙ্কুকি তো আমাকে এমনিতেই দেখতে পারে না, আমি তো মারবো ওই জিমিনাকে, ওই পেতনিটাকে। ইস, ওনার নাকি একা ভালো লাগে না, তাই আমার জাঙ্কুকিকে থেকে যেতে বলেছে। আরে তোর একা ভালো না লাগলে দুনিয়াতে কি আর ছেলে নেই? আমি যাকে ভালোবাসি তাকেই তোর লাগবে। আর তোরা কিনা আমার জাঙ্কুকিকেই মারতে বলছিস আমাকে? মেয়ে দুটোর অবস্থা খারাপ দেখে জাঙ্কুক এসে তের হাত থেকে ওদেরকে ছাড়াতে লাগলো। কি হচ্ছেটা কি? ছাড়ো ওদেরকে। অনেকক্ষণ চেষ্টার পর জাঙ্কুক ওদের ছাড়াতে সক্ষম হয়। তারপর থেকে টেনে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে যায়। এদিকে ক্লাব থেকে বের হতে তে ছোটাছুটি শুরু করে দেয়। রাত হওয়াতে ক্লাবের বাইরে কোনো মানুষও ছিল না, সবাই ভেতরেই ছিল। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আজ্ঞে না, ছাড়ছি না, তোমাকে আমি একেবারে হোস্টেলে নিয়ে গিয়ে ছাড়বো, চলো। বলে জাঙ্কুক শক্ত করে তের হাত ধরে তেকে টেনে নিয়ে যেতে থাকে। আর তে নিজেকে ছাড়ানোর জন্য জাঙ্কুকের হাতের সাথে দুহাত দিয়ে ফাইট করতে থাকে। যদিও তে ছাড়াতে পারছিল না, কিন্তু জাঙ্কুক বেশ বিরক্ত হচ্ছিল। এই তোমার সমস্যাটা কি? কেন এমন ছটফট করছো? কারণ আমি তোমার সাথে যাব না। তুমি কেন আমার পিছু পিছু এসেছো? যাও না, ওই জিমিনার কাছেই যাও। আমি তার হোস্টেলেও ফিরবো না। যেখানে যাওয়ার কালকে সকালে যাবে। এই রাতের বেলা এরকম অবস্থায় তোমাকে আমি কোথাও যেতে দিচ্ছি না। গট ইট? এখন আমার সাথে চুপচাপ হোস্টেলে চলো। বলে জাঙ্কুকের হাত ধরে হাঁটা শুরু করে, কিন্তু তে তো কিছুতেই যাবে না। তাই জাঙ্কুকের সাথে না পেরে সে একটু পর পর নিচে বসে পড়ে। আশ্চর্য, তুমি কেন আমাকে এত বিরক্ত করছো? এখানে মানুষ না থাকলেও সামনে বাজার আছে, সেখানে অনেক মানুষ। এরকম করলে তারা তো ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। কি বলো তো, তোমার পিছু পিছু আসাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ, ভুল যখন বুঝতেই পেরেছো, যাও না, ওই জিমিনার কাছে চলে যাও না। কেন এখনো আছো এখানে? এই মেয়ে, চুপ, একদম চুপ। হোয়াট? কে বলেছে আমি মেয়ে? এই ভালো করে দেখো, আমাকে কি তোমার মেয়ে বলে মনে হচ্ছে? বলেই তে জাঙ্কুকের গাল দুটো মাস্কের ওপর দিয়ে চেপে ধরে নিজেকে দেখাতে লাগলো। জাঙ্কুক হঠাৎ খেয়াল করলো তের হুডির সামনে দুটো বাটন খুলে গেছে। তের তো সেদিকে খেয়ালই নেই। জাঙ্কুক সেদিকে তাকাতে না চাইলেও তের জন্য বারবার তাকে তাকাতে হচ্ছে। চাইছোটা কি তুমি? এটাই যে আমি মেয়ে নই, ছেলে প্রমাণ করতে। দেখো, আমার চুলগুলোও তো আমি ছোট করে ফেলেছি, তারপরও কিভাবে আমাকে মেয়ে মেয়ে দেখাতে পারে? তে তো এবার আরো জোরেই কেঁদে দেবে বলে মনে হচ্ছে। এদিকে জাঙ্কুক হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। নিজের ভালো চাইলে আমার গাল দুটো ছেড়ে দাও, আমি এই মুহূর্তে আর দেখতে চাইছি না। তুমি সবসময় আমার সাথে এভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলো কেন? তুমি জানো, কেউ চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে না আমার মাথা চক্কর দিয়ে ওঠে, মনে হয় কেউ হাতুড়ি মেরে দিয়েছে। বলেই তে জাঙ্কুকের গাল দুটো ছেড়ে দিয়ে নিজের মাথা চেপে ধরলো। জাঙ্কুক কিছু বলতে যাবে, তার আগে তে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি জানো, তোমাকে সেদিন প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছি।
জানো না? ওহ, জানবে কি করে, আমি তো তোমাকে বলিনি আর বলবো না, কারণ তোমার তো অলরেডি গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, জিমিনার সাথে তো কত সুন্দর করে কথা বলছিলে, আমার সাথে কি একটু ভালো করে কথা বলতে পারো না? সব সময় চিল্লাচিল্লি করো কেন? তোমার মাথা ঠিক নেই। চলো। আমার মাথা ঠিকই আছে, আমার মনে হচ্ছে তোমার মাথাতে প্রবলেম আছে। এই, তুমি বুঝতে পারছো না তাই না, আমি কেন একটা ছেলে সেজে এই কলেজে ভর্তি হয়েছি? তোমার জন্য হয়েছি। তোমার জন্য কত কষ্ট করে আমি এখানে ভর্তি হয়েছি, আর তুমি তুমি তো একটু ভালো করে কথা বলনি আমার সাথে। তোমার জন্য আমি আমার শখের চুলগুলো ছোট করে ফেলেছি। দেখো, হয়েছে, থাক, আমি চলে যাব, কালকেই চলে যাব। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি বলে আমি তোমার আর তোমার গার্লফ্রেন্ডের মাঝখানে আসব। আরে দয়া করে আমাকে মাফ করে দাও, জিমিনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে। এখন চলো প্লিজ। না, তা কেন হবে? ও তো তোমার গার্লফ্রেন্ড। রানী ভিক্টোরিয়া ও আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার কাজিন, ও আমার ফুপির মেয়ে। না, আমি বিশ্বাস করি না। আমি জানি না আজকে কোথা থেকে আমার এত ধৈর্য এসেছে। হে আল্লাহ, আমাকে তুমি আরো ধৈর্য দাও, না হলে এই মেয়েকে আমি সামলাতেই পারবো না। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে ও আমার গার্লফ্রেন্ড নয়? ও যদি নিজের মুখে বলে তাহলে আমি বিশ্বাস করে নেব। তের কথা শুনে জাংকুক উপায় না পেয়ে নিজের ফোনটা বের করে, কিন্তু ফোনের চার্জ শেষ দেখে ওর আবারও বিরক্ত লাগতে শুরু করে। দেখো তে, আমার ফোনের চার্জ শেষ, তুমি প্লিজ এখন চলো। আমি সকালে তোমাকে ওর সাথে কথা বলিয়ে দেব। প্রমিস তো? প্রমিস। এবার তো চলো। কোথায় যাব আমরা? কোথায় আবার? হোস্টেলে। দেখো, এত সহজে তো আমি যাব না, তোমার জন্য আমি অনেক চোখের জল ফেলেছি, আজকে তার মূল্য তো তোমাকে দিতেই হবে। তো আপনার জন্য আমি এখন কি করতে পারি বেগম সাহেবা? জাংকুকের দেওয়া নামগুলো শুনে তের বেশ গর্ববোধ হচ্ছে। তে মুচকি হাসি দিয়ে বলে, বেশি কিছু না, আমার 5টা শর্ত আছে। তে বাচ্চাদের মতো মুখ করে কথাটা বলে, কিন্তু জাংকুককে দেখেই বোঝা যাচ্ছে সে তার রাগ কন্ট্রোল করার পুরো চেষ্টা করছে। আচ্ছা বলো, কি কি শর্ত আছে তোমার? বলবো, কিন্তু তার আগে প্রমিস করো আমার সবগুলো শর্ত তুমি পূরণ করবে। জাংকুক কিছুক্ষণ ভাবলো, সে যদি এখন না মানে তাহলে তেকে কিছুতেই সে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আচ্ছা বলো। প্রথমটা হলো আমার নাম্বার কখনো ব্লক করতে পারবে না। আমি যখনই ফোন করব তখনই রিসিভ করে আমার সাথে কথা বলতে হবে, রাজি তো? আচ্ছা। 2 নাম্বার শর্ত হলো আমার রান্না করা খাবার দিয়ে তোমাকে ব্রেকফাস্ট আর ডিনার করতে হবে, কি করবে তো? আচ্ছা। 3 নাম্বার, আমাকে না বলে কোথাও যেতে পারবে না তুমি। কেন, এখন থেকে কি তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে নাকি? হ্যাঁ করব, মানবে কিনা বলো? আচ্ছা বাবা, আচ্ছা, এবার দয়া করে আপনার বাকি ইচ্ছাগুলো বলে আমাকে উদ্ধার করুন। 4 নম্বর শর্তটা হচ্ছে আমাকে তোমার পিঠে করে হোস্টেল পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ অনেক দৌড়াদৌড়ি করার কারণে আমার পা এখন ব্যথা করছে, আমি হাঁটতে পারবো না। হোয়াট? তুমি কি আমাকে এখন মেরে ফেলার প্ল্যান করতেছো নাকি? মানে তোমার কি মনে হয় তোমাকে পিঠে করে অত দূর নিয়ে গেলে আমি সুস্থ থাকবো? তার মানে কি তুমি আমাকে মোটা বললে? হ্যাঁ, মানে না, আমি সেটা কখন বললাম? ওহ, বুঝেছি, থাক, তোমার কষ্ট হলে নিতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। বলেই তে হাঁটা ধরলে জাংকুক তের হাত ধরে ফেলে, এবং তে কিছু বুঝে ওঠার আগে জাংকুক তেকে নিজের পিঠে চাপিয়ে নেয়। তারপর থেকে পেছনে শক্ত করে চেপে ধরে যাতে তে পড়ে না যায়। এরপর হোস্টেলের দিকে হাঁটা শুরু করে। আমি কি বেশি ভারী? না, যতটা ভেবেছিলাম ততটা না। তার থেকেও বেশি ভারী তুমি। কি, তুমি আমাকে এটা বলতে পারলে? তুমি জানো তুমি না অনেক বেশি পচা। তের আনমনে বলা কথাটাই জাংকুকের বেশ খারাপ লাগলো। পুরনো কিছু কথা মনে পড়তেই মনটাও খারাপ হয়ে গেল। সে বরাবরের মতোই তার বাবা মাকে অনেক বেশি মিস করছে, তবে না, সে কখনো তাদের কাছে ফিরে যাবে না, কখনো না। জানি তো। এই কি জাংকুকি, তুমি কি মন খারাপ করলে? আরে মন খারাপ করো না, আমি তো মজা করে বলেছি। ওহ আচ্ছা, তার মানে কি আমি ভালো? ভালো, তবে জিমিনার সাথে। আরে তুমি বারবার ওর কথা কেন বলছো? তাছাড়া ওর নাম জিমিনা নয়, জিমিন, বুঝলে? ও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড নয়? তোমার কি মনে হয় ও আমার গার্লফ্রেন্ড হলে আমি ওকে ছেড়ে তোমার পেছন পেছন চলে আসতাম, আর তোমাকে শুধু হোস্টেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার এমন অদ্ভুত সব শর্ত মানতে রাজি হতাম? তার মানে তুমি কি বলতে চাইছো তুমি আমাকে ভালোবাসো? আগে না, তোমার মতো একটা তারছিরা মেয়েকে আমি কেন ভালোবাসতে যাব? আমি তারছিরা? শুধু তারছিরা না, তার সাথে মনে হয় মাথার কয়েকটা স্ক্রুও ঢিলা আছে।
এই তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। ভালোবাসি বলে কি তুমি যা বলবে সব সহ্য করবো নাকি? এরকম করলে কিন্তু আমি যাব না বলে দিলাম। আর তুমি যদি আর একটাও কথা বলো আমি কিন্তু তোমাকে ফেলে দেব বলে দিলাম। জাংকুক নিজের হাত একটু সরাতেই তে চিল্লিয়ে ওঠে, এই না না না, ছেড়ো না প্লিজ। এখান থেকে পড়ে গেলে নির্ঘাত আমার কোমর ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটাও কথা বলবো না। বলেই তে নিজের মুখ জাংকুকের ঘাড়ে গুজলো আর দুই হাত দিয়ে পেছন থেকে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো, যাতে জাংকুকও একটা মুচকি হাসি দিল। তবে মাক্সের জন্য সেটা দেখা গেল না। কিছুক্ষণ পর জাংকুক বলে উঠল, তোমার 5 নাম্বার শর্তটা কি বললে না তো? বাড়িতে গিয়ে বলবো। কেন, এখনই বলো না। এখন বললে সমস্যা আছে। তের কথা শুনে জাংকুক আর কিছু না বলেই তেকে নিয়ে হোস্টেলে চলে আসে। হোস্টেলে আসার পর দরজা লাগিয়ে পেছনে ফিরতেই তে জাংকুকের অনেক কাছে চলে যায় এবং জাংকুকের দুপাশ দিয়ে দরজায় হাত রেখে জাংকুককে বন্দি করে ফেলে। এই কি করছো? সরো, হুশ হুশ। উফ, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? দেখো তে, তোমার এখন মাথা ঠিক নেই। তুমি প্লিজ সরো আমার সামনে থেকে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হবেই তো, নিঃশ্বাস নিতে কষ্ট হবারই কথা। সারাক্ষণ মাস্ক পরে থাকলে কি নিঃশ্বাস নেওয়া যায় নাকি? দাঁড়াও, এক্ষুনি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। বলেই তে জাংকুকের মাস্ক খুলতে যাবে, তার আগে জাংকুক তের হাত ধরে ফেলে এবং তের পেছনে নিয়ে তের হাত মুচড়ে ধরে। তোমার ধান্দা কি আমি বুঝি না? আমার মুখ দেখার এত ইচ্ছা, তা বললেই তো পারো। জাংকুকের কথা তেতে জাংকুকের আরো কাছে গিয়ে বলে, হ্যাঁ অনেক ইচ্ছা আমার, বুঝতে যখন পেরেইছো দাও না দেখতে। কেন এত ইচ্ছা কেন? আমার 5 নাম্বার শর্তের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? জাংকুক এরকম কিছু ভেবেছিল, তার ভাবনাই সঠিক হয়েছে। তোমার কোনো শর্ত মানতে এখন আর আমি বাধ্য নই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। বলে জাংকুক কাপড় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। আর এদিকে তে ভাবনায় পড়ে যায়, সে তখন ড্রিঙ্কস করেনি, সে শুধু ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করছিল এতক্ষণ। এবার কি হবে? জাংকুক তো আমাকে চিনিয়ে ফেলেছে যে আমি একজন মেয়ে আর আমি ওকে ভালোবাসি। এখন ও কি করবে? ও আবার সবাইকে বলে দেবে না তো? তের ভাবনার মাঝে জাংকুক ওয়াশরুম থেকে বের হয়। তারপর তে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। তে ফ্রেশ হয়ে এসে দেখে জাংকুক ঘুমিয়ে যাবার অ্যাক্টিং করছে। উঠে খেয়ে নাও, প্রমিস করেছিলে, ভুলে যাওনি নিশ্চয়ই? জাংকুক উঠে বসে, এমনিতেও তার ক্ষুধা লেগেছে। তে জাংকুককে খাবার দিয়ে কিচেনে চলে যায়, কারণ তার সামনে তো আবার জাংকুক খাবে না। তে ব্রেকফাস্ট তৈরি করছিল, তখনই জাংকুক তের পেছনে এসে দাঁড়ায়। একটু ওয়েট করো, ব্রেকফাস্ট হয়েই গেছে। আমি সেই জন্য এখানে আসিনি তো। জাংকুক নিজের ফোনটা তের দিকে এগিয়ে দিয়ে বলে, নাও জিমিনের সাথে কথা বলো, আমি ওকে তোমার কথা বলেছি। শুনেই তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকায়। আমার কথা কি বলেছো? কি বলবো আবার, বলেছি তোমাকে যাতে বলে ওর সাথে আমার কি সম্পর্ক। তে একটা ঢোক গিলে ফোনটা হাতে নেয়। হ্যালো, আমি তে বলছি। হ্যাঁ তে, শুনলাম তুমি নাকি আমাকে কুকির গার্লফ্রেন্ড ভেবেছো। আসলে সরি আপু। আরে সরি বলতে হবে না, আর আপুও বলতে হবে না। এমনিতেও আমি ফার্স্ট ইয়ারেই পড়ি। আর কুকি ভাইয়া মানে তোমার জাংকুক আমার মামাতো ভাই হয়, বুঝলে? ও আচ্ছা। তে আর কি বলবে বুঝতে পারছে না। আর একটা সিক্রেট কথা শুনবে? বলো। আমার বিয়েও ঠিক হয়ে গেছে। তোমাদের ক্লাসে সুগা আছে না, ও আমার ফ্রেন্ডসি। ও মা, তাই নাকি? এটা তো খুব ভালো কথা। কয়েক মাস পরেই আমাদের বিয়ে। তুমি কিন্তু আসবে কুকি ভাইয়ের সাথে। হ্যাঁ অবশ্যই আসবো। এরপর কথা শেষ করে তে জাংকুকের ফোনটা দিয়ে দেয়। এবার বিশ্বাস হলো তো? আমাকে বিশ্বাস করানোর খুব ইচ্ছা আছে দেখছি। ব্যাপারটা কি? শুধু প্রমিস করেছিলাম সেই জন্য, বুঝেছো? ও তাহলে চেহারাটাও দেখিয়ে দাও, ওটাও তো প্রমিস করেছিলে। এখনই যে তোমার সব শর্ত পূরণ করতে হবে এমন তো কোনো কথা ছিল না। তে আর কথা বাড়ায় না, শুধু শুধু কথা বলে আর কোনো লাভ নেই। 3 সপ্তাহ পর তে আর জাংকুক আগের মতোই আছে। তে অবশ্য জানতে পেরেছে যে জাংকুক স্কুল লাইব্রেরিতে কাজ করে, এর থেকে বেশি আর কিছুই সে জানতে পারেনি। তে ক্লাসে বসে বুগামের সাথে কথা বলছিল, তখনই জাংকুক ক্লাসে প্রবেশ করে। এখনো ক্লাস শুরু হবার সময় আছে। তে আর বুগাম কথা বলছিল আর হাসছিল। প্রথম বুগামের সাথে আনকমফোর্টেবল ফিল হলেও আস্তে আস্তে তে স্বাভাবিক হতে পেরেছে। বন্ধু হিসাবে বুগাম ভালো। তে আর বুগাম গল্প করছিল, কিন্তু জাংকুকের এসব ভালো লাগছে না। তবুও সে চুপচাপ বসে আছে। এমন সময় কথায় কথায় বুগাম তের কাঁধে হাত রাখে, যাতে তে চমকে যায়।
এদিকে জাঙ্কুক এটা দেখা মাত্রই রেগে যায় আর বুগামের কলার চেপে ধরে। তোর সাহস হয় কি করে তেকে টাচ করার? জাঙ্কুকের কথায় বুগামও রেগে যায়। তাতে তোর কি হয়েছে? তে আমার ফ্রেন্ড। ফাক, তোর ওসব বন্ধুত্ব কি আমি বুঝি না? শুধু ওকে টাচ করার ধান্দা তোর। তুই এভাবে রিয়েক্ট করছিস যেন তে একটা মেয়ে আর তোর গার্লফ্রেন্ড। কথাটা শুনে জাঙ্কুক অনেক বেশি রেগে যায় আর বুগামকে মারতে থাকে। এক সময় বুগামের দলের লোক সেখানে এসে জাঙ্কুককে মারতে লাগলো। তে আটকাতে যায় কিন্তু এতগুলো ছেলের সাথে সে পেরে ওঠে না। তখনই সেখানে স্যার আসে আর সবাইকে থামায়। সবাই মিলে জাঙ্কুককে মারায় জাঙ্কুক অনেক বেশি ব্যথা পেয়েছে। মাস্কের অনেক অংশ রক্তে ভিজে গেছে। তে জাঙ্কুকের মাস্ক সরাতে গেলে জাঙ্কুক তের হাত ধরে তেকে থামিয়ে দেয় আর উঠে দাঁড়িয়ে ব্যাগটা হাতে নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। তেও যায় জাঙ্কুকের পিছু পিছু। জাঙ্কুক সোজা কলেজ থেকে বাইরে চলে যায়। তে আর জাঙ্কুককে পায় না। রাত 10টায় জাঙ্কুক হোস্টেলে ফিরে আসে। তে তখন রান্না করছিল। জাঙ্কুক ব্যাগটা খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে ওয়াশরুমে যেতে নিতে তে পেছন থেকে ডাক দেয় আর জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক, তুমি সারাদিন কোথায় ছিলে? জাহান্নামে ছিলাম। তাতে তোমার কি? তোমার মুখে কোথাও হয়তো কেটে গিয়েছিল, রক্ত পড়ছিল, দেখতে দাও আমাকে। দরকার নেই, তুমি বরং তোমার বুগামের দেখো কোথাও কেটে গিয়েছে নাকি। তুমি কি বলছো জাঙ্কুক? আমি ওর কাছে কেন যাব? আর তুমি কেন ওকে মারতে গেলে বলো তো? ও কি জানে যে আমি মেয়ে? সেটাই তো, ও জানে না, কিন্তু তুমি তো জানো তাই না? তুমি জেনেও কেন গেছো ওর সাথে বন্ধুত্ব করতে? জাঙ্কুক, তুমি কিন্তু এবার ওভার রিয়েক্ট করছো। ও আচ্ছা, আমি ওভার রিয়েক্ট করছি। ও যখন টাচ করেছিল তোমাকে তখন তোমার খুব ভালো লাগছিল তাই না? আচ্ছা, তুমি কি ছেলেদের টাচ পাওয়ার জন্য এখানে ছেলে সেজে আছো? তুমি কি বলছো এসব? ঠিকই তো বলছি, ছেলেদের টাচ খুব ভালো লাগে। ওকে, তাহলে আমি তোমার শখ মিটিয়ে দিচ্ছি। বলে জাঙ্কুক এক হাতে তের হাত টেনে ধরে তেকে দেয়ালের সাথে চেপে ধরে আর অন্য হাতে ঘরের লাইটটা অফ করে দেয়। পুরো ঘর অন্ধকার হয়ে যায়। জাঙ্কুক নিজের মাস্কটা খুলে ফেলে। তে চমকে যায়। তে জাঙ্কুকের মুখ দেখতে পাচ্ছে না। কি করতে চায় জাঙ্কুক? মুহূর্তে জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে দিয়ে জোরে একটা বাইট করতেই তে চিল্লিয়ে ওঠে জোরে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার গালে একটা থাপ্পড় দিয়ে ফেলে। জাঙ্কুক কিছু বলার আগে তে কিচেনে চলে যায়। জাঙ্কুক নিজের কর্মকাণ্ডে নিজেই অবাক হয়ে গেছে। সে মাস্কটা পরে আবার বাইরে কোথাও চলে যায়। তে চুলা অফ করে দিয়ে কান্না করছে। জাঙ্কুক কেন তার সাথে এমন ব্যবহার করছে? তে কি জেনে বুঝে কিছু করেছে? ও তো জানে যে আমি ওকে ভালোবেসে এখানে এসেছিলাম, তারপরও ও আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারলো। অনেক হয়েছে, আমি আর থাকবো না এখানে। তে এসব ভাবতে ভাবতে ওখানেই ঘুমিয়ে যায়। সকালবেলা মাথায় কারো হাতে স্পর্শ পেতে তে চোখ খুলে তাকায়। সামনে দুইজন অপরিচিত মানুষ দেখে তে চমকে যায়। একজন পুরুষ আর একজন মহিলা। দেখে ভদ্র ফ্যামিলির বলেই মনে হচ্ছে, তবুও তারা ঘরে ঢুকলো কি করে ভাবতেই তে উঠে দাঁড়ায়। কারা আপনারা? ঘরে ঢুকেছেন কিভাবে? বলছি, তার আগে বলো তুমি কে? আর জাঙ্কুকের রুমে কি করছো তুমি? জাঙ্কুক কোথায়? প্রশ্ন আগে আমি করেছি, বলুন কারা আপনারা, নয়তো আমি কিন্তু চিৎকার করে মানুষ ডাকবো বলে দিলাম। মহিলাটি পুরুষটির দিকে তাকাতেই পুরুষটি মাথা নাড়ায়। তারপর মহিলাটি বলে, আমি জিয়ন সেউকজিন, জাঙ্কুকের মা, আর উনি জিয়ন নামজুন, জাঙ্কুকের বাবা। কথাটা শুনে তে ভীষণ চমকে যায়। এই কয়দিন জাঙ্কুকের সাথে আছে কিন্তু কখনো জাঙ্কুক তার মা বাবা সম্পর্কে কিছুই বলেনি। ও তো নিজের চেহারাটাই দেখায়নি, এ আর অবাক হওয়ার কি? সরি আঙ্কেল আন্টি, আপনারা বসুন। আমি কিমতে, জাঙ্কুকের ক্লাসমেট আর রুমমেটও। ওদের কথার মাঝে সেখানে জাঙ্কুক এসে পড়ে আর জিন নামজনকে দেখে সে অনেক বেশি রেগে যায়। আপনারা এখানে কোন সাহসে এসেছেন? জাঙ্কুক প্লিজ আমাদের কথাটা শুন বাবা। আমি কিচ্ছু শুনতে চাই না, জাস্ট গেট লস্ট। আর আপনারা আমার খোঁজ কিভাবে পেয়েছেন? কি দরকার আমাকে? একটু শান্তিতে কি থাকতে দেবেন না আমাকে? দেখো বাবা, আমাদের তখন বাধ্যবাধকতা ছিল, আমরা চলে যেতে বাধ্য হয়েছিলাম। এখনো চলেই যান, নয়তো আমি চলে যাব আর হাজার খুঁজেও পাবেন না আমাকে। কথাটা শুনে জিন নামজুন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যেতেই জাঙ্কুক মেঝেতে বসে পড়ে। জাঙ্কুককে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে তে গিয়ে জাঙ্কুকের পাশে বসে। তে পাশে বসতেই জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুকের মনের অবস্থা বুঝতে পারে। জাঙ্কুকের মাথায় তে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার কি কষ্ট হচ্ছে জাঙ্কুক? জাঙ্কুক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর কান্না করতে থাকে। কান্না করো জাঙ্কুক, দেখবে কিছুটা হালকা লাগবে। ওরা কেন চলে গিয়েছিল তে, যখন আমার ওদেরকে সবচেয়ে বেশি দরকার ছিল? ওরা কেন তখন আমাকে নিজেদের সাথে নিয়ে যায়নি?
তে জাংকুকের কথা বুঝতে পারে না, তবুও জাংকুকের মাথায় হাত বুলায়। আমাকে বলো জাংকুক, কিসের কষ্ট তোমার? আমাকে সেই কষ্টের ভাগ দাও। আমি যে তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না। তের কথা জাংকুক বলতে শুরু করে। তখন আমার বয়স 7 কি 8 হবে। আমি আমার বাবা মায়ের সাথে খুব আনন্দেই ছিলাম, কিন্তু হঠাৎ একদিন বাবা মা আমাকে ফুপির কাছে নিয়ে যায় আর বলে কয়েকদিন পরে সে আমাকে নিয়ে যাবে। কিন্তু তারা আর আসেনি, এমনকি আমাকে কলও করতো না। আমি কত কান্না করতাম, না খেয়ে ঘুমিয়ে যেতাম, কিন্তু তারা আমার খোঁজ নিত না। এদিকে তারা চলে যাওয়ার পর থেকে আমার উপর ফুপির অত্যাচারও বেড়ে যেতে থাকে। কারণে অকারণে আমাকে মারধর করত, খাবার খেতে দিত না, কতদিন না খেয়েও থাকতাম। জিমিনের আমার জন্য মায়া হতো, মাঝে মধ্যে আমাকে চুরি করে খাবার দিত। আবার কখনো ধরা পড়ে গেলে অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে যেত। এভাবে কেটে যায় 5 বছর। তখন আমার বয়স 12 বছর। একদিন আমার খুব ক্ষুধা লেগেছিল। খিদে সহ্য করতে না পেরে আমি ফ্রিজ থেকে খাবার বের করে লুকিয়ে খাচ্ছিলাম। তখনই ফুপি দেখে ফেলে আর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি টেবিলের সাথে বাড়ি খেয়ে পড়ে যাই আর আমার গালের অনেকখানি অংশ কেটে যায়। আমাকে তারপরে ফুপি কোনো ডাক্তারের কাছে নিয়ে যায়নি, যার জন্য কাটা অংশে ইনফেকশন হয়ে যায়। আমি স্কুলে গেলে আমার গালের ক্ষত দেখে সবাই ভয় পেয়ে যেত। আমার পাশেও কেউ বসতে চাইতো না। সেই থেকে আমি মাস্ক পরা শুরু করি, আর তখন থেকে আমি সবার থেকে আড়াল হতে চাইতাম। পাশের বাড়িতে জিহোপ থাকতো, যার নাম্বার আমার ফোনে মাই হোপ দিয়ে সেভ করা। ও আমাকে অনেক হেল্প করত। আমার থেকে 2-3 বছরে বড় ছিল ও। সব সময় আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছে। ওর মাও আমাকে ভালোবাসতো। এভাবেই দিন কেটেছে আমার। এরপরে আর 6 বছর পর আমার বাবা মা বিদেশ থেকে দেশে ব্যাক করে, আর এসেই বলে তাদের এখন আমাকে প্রয়োজন। আমিই তাদের একমাত্র সন্তান। জাংকুকের কথা শুনে অজান্তে তে কেঁদে ফেলেছে। তে নিজের চোখ মুছে বলে, তারপর কি বলেছো তুমি তাদেরকে? আজকে যা বললাম সেটাই বলেছিলাম। আর আমি তখন থেকেই হোস্টেলে থেকে পড়াশোনা করতে শুরু করি। আর মাস্ক কেন খোলো না? ওই দাগের জন্য? না, শুধু সেজন্য বললে ভুল হবে। আসলে তখন আমাকে দেখে সবাই ভয় পেয়ে দূরে সরে যেত, তাই আস্তে আস্তে মাস্ক পরে থাকার অভ্যেস হয়ে গেছে আমার। আমার এখনো ভয় করে মাস্ক খুললে যদি আবার সবাই আমাকে দেখে মুখ কুঁচকায়। আমি তোমাকে ভালোবাসি জাংকুক। আমি কখনোই তেমন কিছু করব না। আমি তোমার বাইরের সৌন্দর্যকে শুধু ভালোবাসি না, আমি তোমার ভেতরের তুমিটাকেও ভালোবাসি। তাহলে কি তুমি এখন আমাকে দেখতে চাইছো? দেখতে তো সবসময় চাই, কিন্তু জোর করে না। তোমার যখন দেখাতে ইচ্ছা হবে তখন দেখব। যদি কখনো না দেখাই, সমস্যা নেই। তুমি শুধু আমাকে ভালোবাসলেই হবে। আমি সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকতে চাই জাংকুক। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনছি। রাতেও তো কিছু খাওনি মনে হয়। তে উঠে যেতে নিতে জাংকুক তের হাত ধরে থেকে আটকায়। তেকে টেনে জাংকুক নিজের কোলে বসিয়ে একটা দম নেয়, তারপর আচমকাই মুখের মাস্কটা খুলে ফেলে। তে তো পুরোই চমকে গেছে। হঠাৎ যে জাংকুক এমন করবে তের ধারণাতেও ছিল না। জাংকুকের মুখটা প্রথমবারের মতো দেখে তে অপলক তাকিয়ে থাকে জাংকুকের মুখের দিকে। গোলাপি ঠোঁট জোড়া নিচে থাকা কালো কুচকুচে তিলটা দেখে তে আরেক দফা ঘায়েল হলো। চোখ পড়লো বাম গালে থাকা অস্পষ্ট দাগটার ওপর। ক্ষতটা ঠিক কতটা গভীর ছিল তে অনুমান করতে পারছে, যার জন্য তার বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ করে তের কি যেন হয়ে যায়। তে হুট করে জাংকুকের গালের দাগটার ওপর চুমু খেয়ে বসে। জাংকুক অবশ্য আটকায়নি। আজ পর্যন্ত কাউকে সে নিজের ব্যথায় ব্যথিত হতে দেখেনি, কিন্তু তেকে দেখলো। তের চেহারা দেখে মনে হচ্ছে ব্যথাটা তে পেয়েছিল। তে কিছুক্ষণ পর জাংকুকের ঠোঁটের ওপর হাত রাখে। ঠোঁটের পাশে কেটে গেছে, যদিও রক্ত শুকিয়ে গেছে। তে আলতো হাতে জায়গাটা ছুঁয়ে দিতে থাকলো। জাংকুক তের হাতটা ধরে একটা চুমু দিয়ে বলে, ছোট চুলেও কিন্তু তোমাকে বেশ আকর্ষণীয় লাগে। জাংকুকের কথায় তে লজ্জা পায়। আচ্ছা তে, তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হবে তো? কেন হবে না? এই যে আমি অনাথ এটা জানার পর। জাংকুক, তে আমি তোমাকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমার জীবনে আর কারো অস্তিত্ব থাকবে না। তে মাথা নাড়ায়। আজকে দুজনের একজনও কলেজে যায় না। বিকালবেলা জাংকুক লাইব্রেরিতে গেলে তের ফোনে জিনের কল আসে। হ্যালো, কে বলছেন? আমি জিন, জাংকুকের মা বলছি। আপনি কোন সাহসে আমার নাম্বারে কল দিয়েছেন? লজ্জা করে না? নিজের ছেলের খোঁজ না নিয়ে কিভাবে এতগুলো দিন একটা মা থাকতে পারে? তে তুমি অন্তত সবটা শোনো, তারপর যা বলবে আমি তাই করব। তে কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা জাংকুক এখন বাসায় নেই, আপনি এখানে আসুন। জিন হোস্টেলে আসার পর, বলুন কি বলবেন? জিন কান্না করতে করতে বলতে লাগলো, আজ থেকে 15 বছর আগের কথা। নামজুন মানে জাংকুকের বাবা
একটা বড়সড় লোন নিয়ে একটা প্রজেক্টের উপর ইনভেস্ট করেছিল, কিন্তু আনফরচুনেটলি প্রজেক্টটা একদম লাস্ট মোমেন্টে খারাপ হয়ে যায় আর আমাদের সব ইনভেস্টমেন্ট জলে যায়। এদিকে ব্যাংক থেকে আমাদেরকে লোন পরিশোধের জন্য চাপ দিতে থাকে। এমন সময় দেশের বাইরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। বিদেশে নামজনের একটা চাকরি ঠিক হয়, কিন্তু টাকা পরিশোধ না করে দেশের বাইরে যাওয়াও ছিল নিষেধ। এমন সময় আমাদের কাছে প্রস্তাব আসে, আমাদের একমাত্র ছেলেকে দেশে রেখে গেলেই আমরা বিদেশে যেতে পারবো, নয়তো না। তারাও জানতো দেশে থেকে কখনোই এত লোন পরিশোধ করা সম্ভব নয়। আমরা বাধ্য হয়ে রাজি হয়ে যাই, একমাত্র ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনারা যে ওর খোঁজ খবর নিতেন না, সেটা কেন? কে বলেছে? নিতাম তো, প্রতিদিন ওকে কল দিতাম, কিন্তু ওর ফুপু বলতো ও নাকি রাগ করে কথা বলতে চায় না আমাদের সাথে। তোমাকে বোঝাতে পারবো না, কথাটা শুনে আমার যে ঠিক কতটা কষ্ট হতো। পরে দেশে এসে যখন সবটা জানতে পারলাম যে জাঙ্কুকের নিজের ফুপু ওর সাথে এত খারাপ ব্যবহার করতো, তুমি বিশ্বাস করো আমি অনেক কান্না করেছি এগুলো শুনে। আমার ছেলেটাকে ওরা কি করে এতটা কষ্ট দিতে পারলো? প্রতি মাসে ছেলের জন্য কত টাকাও পাঠাতাম, কিন্তু আমার ছেলেকে তো ওরা ঠিকমতো খেতেও দিত না। তুমি জানো, নামজুন এসব জেনে ওর বোনকে কঠিন শাস্তিও দিয়েছে, অনেকদিন না খাইয়ে রেখে। সেই জন্যই জাঙ্কুকের ফুপু জিসু অনেক অসুস্থ হয়ে গেছে, এখনো হসপিটালে। আমরা সবকিছুই করেছি আমাদের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। সেই জন্য লোন পরিশোধ হবার পরেও দেশে ফিরিনি। একটা কোম্পানি খুলেছি যাতে আমার ছেলেকে কষ্ট করতে না হয়, কিন্তু সেই ছেলে আমার এত কষ্টে আছে জানলে কবেই চলে আসতাম। ও কি আমাদেরকে ক্ষমা করবে না? আপনাদের উচিত ওকে সব খুলে বলা। চেষ্টা কম করিনি, কিন্তু ও আমাদের কোনো কথাই শোনে না। জোর করে শোনাতে চাইলে পালিয়ে যায় আর খোঁজ খবর পাই না। এবার যে কত কষ্ট করে ওকে খুঁজে বের করেছি আল্লাহ জানে। আমি কি করব বলুন? তুমি যখন বললে তুমি ওর ক্লাসমেট, আমি তখনই বুঝেছি তুমি ঠিক জাঙ্কুককে বোঝাতে পারবে। কেন এমনটা মনে হলো? কারণ জাঙ্কুক কখনো কারোর সাথে রুম শেয়ার করে না, তুমি স্পেশাল, তাই তুমি ওর রুমমেট হতে পেরেছো। আর তুমি যে একটা মেয়ে এটাও আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, যে তুমি বিজনেসম্যান কিম সুবিনের একমাত্র মেয়ে। তে চমকে তাকালো, তখনই জাঙ্কুক বাড়িতে ফিরে আসে আর এসে জিন আর নামজনকে দেখে রেগে যায়। তোকে কিছু বলতে হবে না, আমরা চলে যাচ্ছি বলে জিন আর নামজন সেখান থেকে চলে যায়। তে ওনারা ভেতরে কি করে আসলো? তুমি সবকিছু জেনেও কেন ওদেরকে ভেতরে আসতে দিলে? তে প্রথমে জাঙ্কুককে শান্ত করলো, তারপর একে একে সবকিছু জাঙ্কুককে খুলে বলল। সবকিছু শুনে জাঙ্কুক কাঁদতে লাগলো। মানলাম তারা বাধ্য হয়ে সবকিছু করেছিল, কিন্তু আমি তাদেরকে ক্ষমা করতে পারবো না। তে উত্তরে একটা মলিন হাসি দিয়ে বলে, জানো তো জাঙ্কুক, আমাদের জীবনটা বড্ড ছোট। এভাবে মান অভিমান করে থাকলে একদিন দেখবে সবকিছু মিটিয়ে নিয়ে সরি বলার সুযোগটাও পাবে না। তখন বাকি জীবনটা আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জাঙ্কুক কথাটার অর্থ বুঝতে পারে। এরপর আরো 15 দিন কেটে যায়। আজ তে এই কলেজ থেকে চলে যাবে। সে 1 মাসের জন্য এসেছিল এখানে, এর মাঝে 2 মাস হয়েও গেছে। এর মধ্যে সবাই জেনেও গেছে যে তে একটা মেয়ে। জাঙ্কুক তের বাবার সাথে দেখা করেছে, সে এই বিয়েতে রাজি। জাঙ্কুকের সাথে তের বিয়েতে তার কোনো আপত্তি নেই। জাঙ্কুক এখন আস্তে আস্তে ঘরে মানুষদের সামনে মাস্ক ছাড়া থাকতে শিখে গেছে। আর 1 সপ্তাহ পর তেকুকের বিয়ে। আজকে জাঙ্কুক তার বাবা মার কাছে যায়। এই 15 দিনের পর নিজের মনকে সে বোঝাতে পেরেছে যে এবার বাবা মার সাথে সব মিটমাট করে নেওয়া উচিত। জাঙ্কুক সেখানে যায় আর তার বাবা মাকে ক্ষমা করে দেয়। 1 সপ্তাহ পর আজকে তেকুকের বিয়ে। তের বাবা সোবিন, জাঙ্কুকের বাবা মা জিন, নামজুন, জিমিন, সুগা, জিহোব, বুগাম সহ অনেকেই এসেছে। বিয়ে শেষ হলে ফাদার বলে এখন গ্রুম ব্রাইডকে কিস করতে পারে। তে সবার দিকে তাকিয়ে দেখে সবাই হাসছে, কারণ জাঙ্কুক আজকেও মাস্ক পরেই আছে। সে কিভাবে তেকে কিস করবে? হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে জাঙ্কুক নিজের মাস্ক খুলে ফেলে আর তেকে কিস করে, যা দেখে সবাই একসাথে হাততালি দেয়।